সপ্তাহব্যাপী বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলো নিয়ে আমাদের বিশেষ আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এহসান জুয়েল। শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, দেশের অবৈধ অভিবাসীদের বিতরণ প্রক্রিয়ায় চরম নাটকীয়তা ও অস্থিরতা যোগ হয়েছে ক্যালিফোর্নিয়ায়। স্টেটের লস অ্যাঞ্জেলেসে বিভিন্ন স্থানে আইএসের বিরুদ্ধে সহিংস বিক্ষোভের তৃতীয় দিনেও দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 300 ন্যাশনাল গার্ডের একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছেছে। রবিবার সকাল থেকে তাদের শহরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে বলে জানায় MSNBC। বিবিসির প্রতিবেদনে বলা হয়, টানা 2 দিনের বিক্ষোভ ও সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ডের 2000 সদস্য মোতায়েনের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট গভর্নর গ্যাভিন নিউসাম। প্রশাসনের কাজে বাধা দিলে মেয়র ক্যারেন বেস এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামকেও আটক করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বর্ডার জার টম হোমেন। এদিকে আইসকে সহায়তা করতে ন্যাশনাল গার্ডের পাশাপাশি দরকার হলে মেরিন সেনা নামানো হবে বলে ইঙ্গিত করেছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইলন মাস্কের সাথে তার সম্পর্ক শেষ হয়ে গেছে। NBC নিউজকে সাফ এই কথা জানিয়ে দিয়েছেন তিনি। এরপর তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তিনি এই সম্পর্ক আবার জোড়া লাগাতে চান কিনা, তখন তিনি বলেন না। রিপাবলিকানদের বড় একটি অংশই এই বিষয়ে প্রেসিডেন্টকে সমর্থন দিচ্ছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলছেন, ইলন মাস্ক বেশি উত্তেজিত হয়ে গেছেন এবং সম্ভবত ফিরে আসার জন্য তাকে আর কখনোই স্বাগত জানানো হবে না। এই বিরোধের এক পর্যায়ে প্রয়াত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইন সম্পর্কিত অপ্রকাশিত ফাইলগুলোতে ট্রাম্পের নাম থাকার ইঙ্গিত দিলেও পরে ইলন মাস্ক সেই পোস্ট ডিলিট করে দিয়েছেন। তবে দুজনের সম্পর্ক যে পর্যায়ে পৌঁছেছে তাতে আগামী দিনে আরও নাটকীয়তার ব্যাপারে আশাবাদী রাজনৈতিক বিশ্লেষকরা। বাংলাদেশ প্রসঙ্গ, এতদিন ধরে বিতর্ক ঝুলেছিল নির্বাচনের রোডম্যাপ নিয়ে। ঈদের দিন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন 2026 এপ্রিলের শুরুতেই নির্বাচন। তবে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের এই ভাষণ বিএনপিকে ক্ষুব্ধ করেছে এবং পাশাপাশি দলটি মনে করে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ তৈরির জন্যই এপ্রিল মাসে নির্বাচনের কথা বলা হয়েছে। যেদিন প্রধান উপদেষ্টা এই ঘোষণা দিলেন সেদিন রাতেই বিএনপির স্থায়ী কমিটির বৈঠক করে জানিয়ে দিল, জনগণ হতাশ ও ক্ষুব্ধ। নির্বাচনের জন্য এপ্রিল উপযুক্ত সময় নয়, নির্বাচন ডিসেম্বরে হওয়াই বাঞ্ছনীয়। তবে জামায়াত ইসলামী সহ আরো বেশ কিছু রাজনৈতিক দল এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। আবার কিছু দল মনে করছে নির্বাচনের অন্তত যে একটা সময় সরকার জানিয়েছে এটি তাদের কাছে বড় স্বস্তির বিষয়। তবে প্রশ্ন আছে অনেক। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি। তবে বিশেষ করে রাজনৈতিক ঐক্যমত ছাড়াও অল্প সময়ের মধ্যে ভোটার তালিকা চূড়ান্তকরণ, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের মতো জটিল কাজ সহ নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করার সক্ষমতা নির্বাচন কমিশনে আছে কিনা সেসব প্রশ্ন আছে এবং সেসব প্রশ্নের উত্তরই আমরা খুঁজবো TVN 24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে। আমাদের সাথে আলোচক হিসেবে যোগ দিচ্ছেন কলাম লেখক ও প্রাবন্ধিক হাসান ফেরদৌস এবং সোশিও পলিটিক্যাল অ্যানালিস্ট মাহমুদ রেজা চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। হাসান ফেরদৌস, শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, ট্রাম্প নির্বাচনের আগে থেকেই তার একেবারে 1 নম্বর এজেন্ডা যদি আমরা দেখি সেটি হলো অবৈধ অভিবাসীদের বিতরণ করা এবং নানা কর্মসূচি তিনি নিয়েছেন। কখনো সেটি দ্রুত গতিতে হয়েছে, কখনো স্লোথ হয়েছে। তবে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে যেটি ঘটল সেটি এই অবৈধ অভিবাসীদের বিতরণের ক্ষেত্রে একদম বলা যায় এক ধরনের অস্থিরতা যোগ করেছে। পুরো দেশের মধ্যে এখন দৃষ্টি এই জায়গাটা, এবং এটি কি আসলে হওয়ার দরকার ছিল নাকি এটি হওয়াটাই তো স্বাভাবিক? ধন্যবাদ জুয়েল। শুভেচ্ছা, ঈদের সবাইকে ঈদের শুভেচ্ছা। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। যে ঘটনা ঘটলো বা ঘটে চলেছে ক্যালিফোর্নিয়াতে তা আমাদেরকে পুরোপুরি রাজনৈতিক লেন্স দিয়ে দেখতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু নির্বাচনের আগে থেকে বলে আসছেন তিনি প্রয়োজন বোধে সামরিক বাহিনী ব্যবহার করবেন প্রোটেস্ট দমন করতে। 2019 এবং 20 আমরা কি দেখেছি ওয়াশিংটন ডিসিতে, যখন আমরা ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন দেখেছি আমরা সেই শহরে হোয়াইট হাউসের সামনে বিশাল মিছিল, তখনও প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু সেনাবাহিনী মোতায়েন করার কথা বলেছিলেন। কিন্তু তখনকার যে আমাদের ডিফেন্স মিনিস্টার ছিলেন ইসপার, তিনি রাজি হননি। তারপরও ট্রাম্প কিন্তু, মনে থাকতে পারে আপনাদের, ট্রাম্প সেনাবাহিনীর সদস্যদের সাথে নিয়ে একসাথে পায়ে হেঁটে তিনি হোয়াইট হাউস থেকে কয়েক কদম দূরে চার্চে যে তার বাইবেল উল্টো করে ধরে শপথ দিচ্ছেন তিনি ব্যবস্থা নেবেন। তার মানে
এটি তার শো অফ ফোর্স। এই শক্তি আমার আছে, আমি দেশের রাজা, আমি যা কিছু করতে পারি। তফাৎ তো হচ্ছে এই যে আমেরিকার ফেডারেল যে স্ট্রাকচার, সেই ফেডারেল স্ট্রাকচারে তুমি কোন রাজ্যে প্রবেশ করবার আগে তোমাকে কথা বলতে হবে সে রাজ্যের গভর্নরের সাথে। এইটি মজাই এই আমেরিকা। 1 নম্বর প্রেসিডেন্ট থেকে আছে, ফেডারেল গভর্নমেন্ট তুমি প্রধান। যখন তুমি আমার ঘরে আসছো, তুমি আমাকে একটু বলে আসবে। ফলে তুমি আমার শহরে, তুমি আমার দেশে, তুমি আমার রাজ্যে তুমি 2000 সৈন্য পাঠাবে পূর্ণ সশস্ত্র গিয়ার নিয়ে, যুদ্ধ বেশে আক্রমণ করতে বা আক্রমণ প্রতিহত করতে, তাতে আমার সম্মতির প্রয়োজন আছে। এবং আমার সম্মতি নাই সে কথা স্পষ্ট করে বলে দিয়েছেন গেভিন নিউসাম, ক্যালিফোর্নিয়া গভর্নর। যেটা আপনি হ্যান্ডেল করতে পারবে, এমন কিছু ঘটেনি যে এখনই আমাকে এই যুদ্ধাবস্থায় যেতে হবে। লক্ষ্য করে দেখবেন যে ট্রাম্প সাহেব যে আইনটা ব্যবহার করছেন, এটা হচ্ছে গিয়ে টাইটেল 10, ইউএস কোডের টাইটেল 10, যা মূলত আর্ম সার্ভিসেস অ্যাক্ট। তিনি কিন্তু ইনসারেশন যে অ্যাক্ট আমাদের আছে, যখন আক্রমণের মুখোমুখি আমরা হই তখন এই অ্যাক্টটা ব্যবহার করি আমরা, পুরনো আইন ব্যবহার করতে পারতেন। ইনসারেকশন অ্যাক্ট আগে ব্যবহার করা হয়েছে। রডনি কিং 92 সালে, অনেক মনে থাকতে পারে, ক্যালিফোর্নিয়াতে রডনি কিং বিরুদ্ধে পুলিশের বেকসুর খালাস হয়ে যাওয়ার পরে সারা দেশ জুড়ে যে আন্দোলন শুরু হয়েছিল, তখন এই ইনসারেকশন অ্যাক্ট ব্যবহার করে কিন্তু ন্যাশনাল গার্ড পাঠানো হয়েছিল। এর আগেও একাধিকবার ঘটেছে, আমরা দেখেছি আমরা ভিয়েতনাম যুদ্ধের সময় ন্যাশনাল গার্ড পাঠানো হয়েছে এবং লোক মারাও গেছে পুলিশের সেনাবাহিনীর গুলিতে। কিন্তু এটা অপ্রত্যাশিত। আমরা আমেরিকার রাস্তায় রুয়ান্ডার মতো, দক্ষিণ আফ্রিকার মতো বা চিলির মতো সামরিক বাহিনীর পূর্ণ সাজসজ্জা নিয়ে, হাতে অস্ত্র নিয়ে প্রতিবাদী মানুষকে রুখতে এগিয়ে যাবে, এটা আমরা এক্সপেক্ট করি না। আমরা তার চেয়ে বড় কথা, যেখানে গভর্নর বলছে এটা আমি হ্যান্ডেল করতে পারি, গিভ ইট টু মি, লিভ ইট টু মি, যেখানে শহরের মেয়র বলছে এটা আমরা করতে পারি, তোমার আসার কোনো প্রয়োজন নাই, তো তিনি এটা কেন করলেন? দুটো কারণে। 1 নম্বর, তিনি করলেন, তিনি করতে পারেন, প্রমাণ করার জন্য আই ক্যান ডু ইট, সো আই উইল ডু ইট, এটা 1 নম্বর। আর 2 নম্বর, এর সবচেয়ে বড় কারণ রাজনৈতিক কারণ। তিনি জানেন যে এরা কারা, এই যাদেরকে পেটানো হচ্ছে এরা কারা? এরা হচ্ছে কি আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট, যাদেরকে তিনি চিহ্নিত করেছে কিভাবে? এরা সব ড্রাগ এডিক্টস, এরা সবাই রেপিস্ট, এরা সবাই ক্রিমিনাল, এই তো এদের পরিচয়। ফলে আমেরিকার সাধারণ লোকের কিন্তু এদের সম্বন্ধে খুব নেগেটিভ একটা ধারণা, এরা খারাপ মানুষ, এদেরকে বের করে দেওয়াই ভালো। এই অ্যাকশন হওয়ার পরে সিবিএস একটা সার্ভে করেছে, দেখতে পাচ্ছি আমি 54% লোক অ্যাপ্রুভ করছে, 54% বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। 42% বলছে আমরা ফিল সেফার ফিল করছি আমরা, 32% বলছে সেফার ফিল করছি না আমরা, অধিক লোক বলছে আমরা সেফার ফিল করছি। এবং আরো ইন্টারেস্টিং, এই ডিভাইডটা কিরকম বিটুইন রিপাবলিকান ডেমোক্রেটস, 93% রিপাবলিকান বলছে খুব ভালো কাজ হয়েছে, আর মাত্র 18% ডেমোক্রেট বলছে ভালো কাজ হয়েছে, মানে অধিকাংশ বলছে ভালো কাজ হয়নি। ফলে এই ডিভাইডটা অন ইস্যু অফ ইমিগ্রেশন খুব স্পষ্ট। আমরা ভালো করে জানি যে ডোনাল্ড ট্রাম্প সাহেবের জেতার পেছনে প্রধানতম কারণ ইমিগ্রেশন। এবং আসলে ইমিগ্রেশন একটা বড় প্রবলেম আমেরিকার জন্য, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু পাশাপাশি এও ঠিক যে এই যে লোকগুলি যাদেরকে আমরা বলছি আনডকুমেন্টেড বা অবৈধ ইমিগ্রেন্ট, এরা কারা? এরা খেটে খাওয়া মানুষ। ক্যালিফোর্নিয়ার অলমোস্ট 40% লোক হচ্ছে গিয়ে এই জাতীয় মানুষ, যারা কাজ করে ফার্মে। এই যে আমরা টমেটো খাই, আমরা অ্যাভোকাডো খাই, আমরা স্ট্রবেরি খাই, ফার্ম থেকে তোলে কারা? এই মানুষগুলি। যদি না থাকে এরা, তুলবে কে? হয় খেতে পচবে, অথবা অনেক বেশি দাম দিয়ে আমাদেরকে লোক নিয়োগ করতে হবে, যার ফলে 1 টাকার জিনিস 15 টাকা দাঁড়াবে। মাথায় রাখতে হবে তো যে এদের, এবং এরা কারা আরো ইন্টারেস্টিং, এরা এদেশে আছে 10, 15, 20, 25, 30 বছর ধরে আছে, সংসার করছে, ট্যাক্স পে করছে, ছেলে মেয়ে বড় হচ্ছে দেশে, তাদেরকে আমরা এখন পিটিয়ে দেশ ত্যাগ করবো। যদি আইন ভঙ্গ হয়ে থাকে, এটা স্পষ্ট করে বলা ভালো, যদি আইন ভঙ্গ হয়ে থাকে দ্যাটস ডিফারেন্ট স্টোরি। যদি কেউ আগুন জ্বালিয়ে থাকে, পুলিশকে হাত দিয়ে থাকে, গুলি ছুড়ে থাকে, ডেফিনেটলি এটা বেআইনি কাজ, সেই বেআইনি কাজের শাস্তি হবে। কিন্তু ঢালাও ভাবে প্রতিবাদের বিরুদ্ধে, প্রোটেস্টের বিরুদ্ধে এই সামরিক মহড়া আমার কাছে মনে হচ্ছে কমপ্লিটলি আনএক্সেপ্টেড অ্যান্ড আনডিজায়ার্ড।
মানে যদি আইসির উপর অবৈধ অভিবাসীরা হামলা করে থাকে, ডিম ছুঁড়ে মারে, তাদেরকে বাধা দেয়, সেই ক্ষেত্রে কি তিনি এটি করতে পারেন? আমি আগে বলেছি তিনি করতে পারেন বলে তিনি করেছেন, তিনি করতে Right. পারেন দেশের প্রেসিডেন্ট, কিন্তু তিনি আইন ব্যবহার করবেন। আইন তিনি ব্যবহার করেছেন, কোড 10 বলছি আমরা, ইউএস কোডের 10 নম্বর আর্টিকেল তিনি ব্যবহার করছেন, যে ব্যবহারে যে কোডে বলা হচ্ছে যে যদি ফেডারেল স্ট্রাকচার, ফেডারেল বিল্ডিং, ফেডারেল পিপল আক্রান্ত হয়, তাকে প্রোটেক্ট করবার জন্য ফেডারেল এনফোর্সমেন্ট আনা যেতে পারে। যেমন ধরা যাক এখন বলা হচ্ছে মেরিনদেরকে, আমেরিকার সেনাবাহিনীর সর্বোচ্চ থাকা হচ্ছে মেরিনরা, তাদেরকে আনা হবে। এখানে প্রশ্ন, কেন আমরা কেন যুদ্ধের মুখোমুখি পড়েছি আমরা? উনি বলছে যুদ্ধ এটা একটা, উনি সিভিল ওয়ার বলছে। আমি বলি না, একদল লোক প্রোটেস্ট করছে এবং তাদের মধ্যে কেউ কেউ হয়তোবা বেপরোয়া উঠেছে। যারা বেপরোয়া আইন ভঙ্গ করছে তাদেরকে আইনি ভাবে মোকাবেলা করা হোক, সামরিক ভাবে নয়। যারা আইন ভঙ্গ করছে দে মাস্ট বি ডেল্ট উইথ। কিভাবে? আইনি ভাবে। আইন যেমন আছে, তুমি যদি পুলিশকে লাঠি দিয়ে আঘাত করে থাকো, অপরাধ, সে অপরাধের বিচার ব্যবস্থা আছে। কিন্তু তার জন্য যুদ্ধাবস্থা তৈরি করা, একটা লিটারালি সিভিল ওয়ার সিচুয়েশন তৈরি করা আমার কাছে মনে হচ্ছে সম্পূর্ণ অপ্রয়োজনীয়। এটা তো রোয়ান্ডার রাস্তা নয়, এটা দক্ষিণ আফ্রিকার রাস্তা, চিলির রাস্তা নয়, এটা মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে প্রতিবাদ করার অধিকারটা পুরোপুরি আমাকে দেওয়া হয়েছে। প্রতিবাদ করার, আইন ভঙ্গ করা নেই, মানে তফাৎ বুঝতে হবে। প্রতিবাদ করার অধিকারও আছে, কিন্তু ট্রাম্প সাহেব যেটা করছেন তা হচ্ছে প্রতিবাদ করার অধিকারটা কেড়ে নিতে যাচ্ছেন। এই যে ভয় দেখানো, আমাকে তিনি ভয়ের মধ্যে ফেলে দিচ্ছে, তুমি এই কাজটা করো ভাই, এ আমার পুলিশ আসছে, পুলিশ সেনাবাহিনী আসছে। কিন্তু আরো মাঝে হচ্ছে যে এই কাজটা তিনি করছেন এবং করে বাহবা পাচ্ছেন। একটু আগে বললাম 54% আমেরিকান বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এবং এই ভালো হওয়াটা কিন্তু আগামী নভেম্বরের নির্বাচন, সেই নির্বাচনের উপরে একটা প্রভাব ফেলবে। জি, মোহাম্মদ রেজা চৌধুরী, যেটি হাসান ফেরদৌস বলছিলেন যে পোলের কথা, সেই পোলটাও আমাদের কাছে আছে, আমরা একটু সেটি দেখাবো হয়তো স্ক্রিনে। একই সময় আপনার কাছে যে প্রশ্নটি, আমরা হয়তো পরবর্তীতে ইলন মাস্কের প্রসঙ্গে যাব। কেউ কেউ মনে করছেন ইলন মাস্কের সঙ্গে তার সম্পর্কের যে অবনতি ঘটেছে, এটি ন্যাশনাল মিডিয়ার অনেকটুকুই নজর কেড়েছে এবং এইটি নিয়ে অনেক বেশি চর্চা হচ্ছিল। কিন্তু এমন একটা সময় তিনি ঘটনাকে ডাইভার্ট করে দিয়েছেন ইমিগ্রেশনের দিকে, যেটি তার জনপ্রিয়তার একটি জায়গা, যেটি দেশের মানুষ সমর্থন করছে, সেই কাজটি করে তিনি আসলে ইলন মাস্কের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে অনেকে মনে করছেন। আপনি কি একমত? আমি সঠিকভাবে এটা ব্যাপারে সম্পূর্ণ একমত না। হাসান ফেরদৌস ভাই যে ব্যাখ্যাটা দিয়েছেন যে কি কারণে ডোনাল্ড ট্রাম্প সাহেব এই ধরনের কাজগুলো করছেন এবং কোন প্রক্রিয়ায় করছেন, তার ব্যাকগ্রাউন্ড বা ন্যারেশন যেটা ব্যাখ্যা করেছেন ফেরদৌস ভাই, এর বাইরে কিন্তু কিছু বলার স্পষ্টভাবে আপনি যেটা প্রশ্ন করেছেন যে ইলন মাস্কের সাথে ডোনাল্ড ট্রাম্পের যে শীতল লড়াই শুরু হয়েছে, এটাকে ডাইভার্ট করার জন্য ডোনাল্ড ট্রাম্প এই কাজটা করেছেন। 50-50 বা 60-40 বলতে পারেন, কারণ ইলন মাস্কের ব্যাপার থেকে ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে যদি দৃষ্টি ফেরাতে চায় মার্কিন জনগণের, এটা না ফেরালেও পারেন। ইলন মাস্ক এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেই ধরেন, উনি তো নির্বাচিত কোনো প্রতিনিধি না, তাই না? ওনাকে ডোনাল্ড ট্রাম্প সিলেক্ট করেছেন, তারপর উনি এখানে আসছেন। এখন ইলন মাস্কের সাথে তার দ্বন্দ্ব হতে পারে এবং প্রেসিডেন্টের শেষ ক্ষমতা আছে, তার উপদেষ্টা, তার সেক্রেটারি, তিনি যে কোনো সময় বলতে পারেন গুড বাই, এটা বলতে পারেন। কিন্তু ইলন মাস্কের যদি ইতিহাসটা পর্যালোচনা করেন শুরু থেকে, উনি যে খুব একটা সাধু তুলসী পাতা একটা মানুষ তা তো না। উনি তো একই কাজে ডোনাল্ড ট্রাম্পকে অনুপ্রাণিত করেছেন ভিন্নভাবে। উনিও কিন্তু আপনার অবৈধ বলি বা অন্যান্য বিদেশি ইমিগ্রেন্টদের কথায় বলি, যে ব্যাপারে ওনার যে দৃষ্টিভঙ্গি, ওনার যে অ্যাটিটিউড একই রকম, কিন্তু পার্থক্য হচ্ছে ইলন মাস্ক একটু ডিপ্লোম্যাটিক্যালি যেতে চাচ্ছেন, একটু ব্যবসায়িক দৃষ্টিকোণকে সামনে রেখে দিতে চাচ্ছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প উনি মনে করছেন উনি দেশের প্রেসিডেন্ট, ওনার পাওয়ার অনেক বেশি, উনি ওনার মতো করে যান। যেটা ফেরদৌস ভাই বললেন, উনি আইনের বিশেষ ধারার ব্যবহারেই উনি এই কাজটা করছেন। কিন্তু কাজটার মধ্যে ব্যবহারটা হচ্ছে এই যে ইলন মাস্কের সাথে তার যে বিরোধিতা বা তার যে স্ববিরোধিতা, যেটাই বলি, আমি বলতে পারি অনেকটা স্ববিরোধিতাও, সেইটাকে ঢাকবার জন্য উনি এই কাজটা করছেন তা না। যেটা ফেরদৌস ভাই আগেই বলেছেন যে এটা কিন্তু তার একটা ইলেকশন এজেন্ডাই ছিল, যে অবৈধ ইমিগ্রেন্টদেরকে উনি দেশ থেকে তাড়াবেন। এই অবৈধ কোটানকোট বিষয়টা, ইমিগ্রেন্ট জুড়ি অবৈধকে দেশ থেকে তাড়াবার অধিকার কিন্তু প্রত্যেকটা দেশেরই আছে। আপনি যদি মনে করেন যে 71 সালে
যখন 72 সালে যখন ভারতীয় সৈন্যদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব দেশ ত্যাগ করতে বলেছেন, তারাও কিন্তু তখন দেশ স্বাধীন হওয়ার পর তারা কিন্তু আর আমাদের দেশের কোনো বৈধ কেউ না, অতএব তাদেরকে উনি যেতে বলেছেন। এবং প্রত্যেকটা দেশেরই সার্বভৌমত্বের অধিকার আছে। অবৈধ যারা আনডকুমেন্টেড তাদেরকে, তারা যদি ভায়োলেন্ট করে তাদেরকে আপনি শাস্তি দিতে পারেন, তার কিন্তু নট ইন দিস প্রসেস, যেটা আগে বলা হয়েছে রাষ্ট্রের মধ্যে আপনি পুলিশ থেকে বা অথবা আর্মি দিয়ে অথবা আপনার সর্বশক্তি প্রয়োগ করে একটা যুদ্ধাঙ্গ একটা ব্যবস্থা আপনি তৈরি করলেন, ভয় দেখিয়ে শাসন যেটাকে বলা হয়, সেরকম ভয় ভীতি প্রদর্শন করাটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিক সেটা 54% তাকে সমর্থন করলেও আমার ব্যক্তিগতভাবে মনে হয় নভেম্বর ইলেকশনে বোঝা যাবে এই 54%-এর মধ্যে কতটা ভাগ হয়ে যাচ্ছে। এটা ভাগ হওয়ার একটা সম্ভাবনা আছে, বিকজ আপনি যেটা করছেন আপাতত একটা রিপোর্ট দেখা যাচ্ছে, হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্র অনেকে মনে করছে যে এটা ঠিকই হচ্ছে, এরা অবৈধ, কিন্তু এদের প্রতি যদি আপনি নির্যাতনের মাত্রাটা বাড়িয়ে দেন এবং আপনি যদি আপনার শক্তি পাওয়ারকে আপনি ইউটিলাইজ করেন বা ইউজ করেন কিংবা মিস ইউজ করেন, তখন কিন্তু জনগণের যে সুইং ভোটার্স আছে তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া হবে। সেটা তারা হয়তো ডেমোক্রেটও না, তারা হয়তো রিপাবলিকও না, তারা একটা সাধারণ হয়তো সচেতন নাগরিক, তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া হবে। সেটা কিন্তু একটা ফলাফল এই নির্বাচন, আগামী নির্বাচনে পড়তেও পারে, সম্ভাবনা আছে। আমার যা কেন জানি মনে হচ্ছে যে আগামী নভেম্বর নির্বাচনে রিপাবলিকান দলটা যে সমস্ত কাজগুলো করছে, সেই কাজগুলোর যে নেগেটিভ রেজাল্ট সাধারণ মানুষের মনে প্রতিক্রিয়া হচ্ছে, তাতে তারা কংগ্রেস এবং সিনেট বোথ জায়গাতেই তারা তাদের আসন সংখ্যা হারাতে পারে বলে মনে হয়। অথবা যদি সিনেটে না হারে তো কংগ্রেসে হারাবে, কংগ্রেসে না হারালে তারা সিনেটে হারাবে, অথবা দুই জায়গায় তারা হারাবে। এটা সম্ভাবনা আছে। আই এম নট সেইং দ্যাট ইট উইল হ্যাপেন। স্পেকুলেশন আছে যে আপনি যেভাবে দেশ শাসন করতে চাচ্ছেন, আপনি যদি লক্ষ্য করে থাকেন তার যে দেহভঙ্গি, তার যে ভাষা, পলিটিক্যাল রিটরিক উনি যে সমস্ত ইউজ করেন, সেটা কিন্তু একটা মানে ডেমোক্রেসি বলতে আমরা যে জিনিসটা বুঝি সেইটার মধ্যে কিন্তু মানায়। ডেমোক্রেসির একটা সৌন্দর্য আছে, ডেমোক্রেসির একটা সহনশীলতা আছে, ডেমোক্রেসির মধ্যে একটা বিনয় আছে। আপনি যদি সেই কোনোটাকে মানেন না মানেন তারপর বলেন ডেমোক্রেসি, ইট ইজ নট এ ডেমোক্রেসি, ইট ইজ সামথিং ডিফারেন্ট ক্রেসি। অতএব এই অটোক্রেসি বলেন বা ব্যুরোক্রেসি বলেন কিংবা কর্পোরেটক্রেসি বলেন, যাই বলেন না কেন, এই জিনিসগুলো গণতন্ত্রকে আমি বলি মূল গণতন্ত্রের যে বৈশিষ্ট্য, সেখান থেকে ধীরে ধীরে পৃথিবীকে সরিয়ে নিচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এটাতে করে যদি সাকসেসফুল হয় তাহলে পৃথিবীর অন্য দেশ সেটা অনুসরণ করতে চাবে এবং তার ফলে বিশ্বের অবস্থা এখন যতটা মানবিকভাবে আমরা বা আমাদের বিপর্যস্ত দেখা যাচ্ছে সারা বিশ্বেই, তার চেয়ে বেশি বিপর্যয় নেমে আসার সম্ভাবনা আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। ধন্যবাদ। জি, তার চেয়ে আসলে বেশি বিপর্যয় আর কি হতে পারে, বর্তমানে যেটি হচ্ছে এটি নিয়েও নতুন করে আলোচনার সুযোগ আছে। হাসান ফেরদৌস, আপনার কাছে জানতে চাই যে প্রসঙ্গটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, ইলন মাস্কের সঙ্গে সম্পর্কটি এই সপ্তাহ জুড়েই নিউজ হেডলাইনে বেশ গুরুত্বের সঙ্গে ঠাঁই পেয়েছে এবং ইলন মাস্ক আক্রমণ করছেন, অকৃতজ্ঞ বলছেন, ডোনাল্ড ট্রাম্প খেপে যাচ্ছেন, বলছেন তার ইবির কারণে সে আমার উপর খেপে গেছে। এবং কেউ কেউ হয়তো ভাবছিলেন যে দুজনের সম্পর্কটা যেহেতু অনেকটা স্বার্থের কেন্দ্রিক এবং ইন্টারেস্টের কারণে পারস্পরিক দুজনে এক হয়েছিলেন, আপাতত ঝগড়া বিবাদ করলেও পরবর্তীতে আবার কোনো একটা সময় হয়তো তারা এক হবেন। কিন্তু বর্তমানে যেদিকে এগুচ্ছে তাতে কি আপনার কাছে মনে হয় যে ইলন মাস্ক আর ডোনাল্ড ট্রাম্পকে আবারও একসাথে দেখা যাবে? আর যদি দেখা না যায়, ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের জন্য থ্রেট হওয়ার কোনো ক্ষমতা রাখেন কিনা? আমি তোমার আগের প্রশ্নটা উত্তর দিই আমি, যেটা তুমি রেজাকে করেছিলে যে এটা কি ডিস্ট্রাকশন কিনা। না, কারণ এই ঘটনা ঘটবে আগে থেকে প্ল্যান করা নয়। ক্যালিফোর্নিয়ায় যে অবৈধ ইমিগ্রেন্টদের উপর আক্রমণ হবে, তারা পাল্টা আক্রমণ করবে, তার ঠিক তখন ইলন মাস্ক এই সমস্ত টেক করা শুরু করবে, এটা পুরো পরিকল্পিত নয়, এটা কাকতালীয়। ফলে না, ডিস্ট্রাকশন নয় এটা, এটা এক নম্বর। আর 2 নম্বর, ডিস্ট্রাকশনের কোনো প্রয়োজন ডোনাল্ড ট্রাম্প সাহেবের নেই। তিনি আরো অনেক তার হাতে অস্ত্র, তুরুপের তার আছে। এখানে কি ঘটলো বা কেন ঘটলো, হোয়াট রিয়েলি হ্যাপেন, আমি তোমাকে বলি। মূল ব্যাপারটা হচ্ছে যে সেদিন 2 ঘন্টার ব্যাপার, কিন্তু দুপুর 1:30 থেকে 3:30 পর্যন্ত এই চালাচালি হচ্ছে। উনি টেক্সট করছেন, মেসেজ দিচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প সাহেব তখন প্রেস কনফারেন্স করছেন হোয়াইট হাউসে বসে একজন বিদেশি রাষ্ট্রনায়কের সাথে কথা বলার সময়। এবং আমি কোয়াইট ডেফিনেট ইলন মাস্ক সাহেব সে সময় মাদকাসক্ত ছিলেন। আমরা জানি নিউ ইয়র্ক টাইমস বিস্তারিত রিপোর্ট করেছে যে লোকটি
প্রবলভাবে মাদকাসক্ত, বিশেষ করে ক্যাটামিন নামক মাদক তিনি ব্যবহার করে থাকেন। এটা পেইন কিলার, কিন্তু এটা মাদকের কাজ করে। এবং তিনি নিজে স্বীকার করেছেন যে তার ব্লাডারের সমস্যা হচ্ছে, তিনি এই পরিমাণ মাদক, এই পরিমাণ ওষুধ নিয়ে থাকেন। তিনি নিউ ইয়র্ক টাইমস লিখছে যে তার যে পিল বক্স তিনি ক্যারি করেন সাথে, তাতে প্রায় 30 রকমের ওষুধ আছে। এবং গত সপ্তাহে হয়তো মনে থাকতে পারে যে যেদিন ডোনাল্ড ট্রাম্প তাকে বিদায় জানাচ্ছেন হোয়াইট হাউসে, খুব অদ্ভুত ব্যবহার করছিলেন এলন মাস্ক সাহেব, এবং ট্রাম্প সাহেব খুব বিরক্ত হয়েছিলেন। ফলে এটা হলো 1 নম্বর কারণ। কিন্তু আরো কিছু মৌলিক কারণ আছে। একটা কারণ তুমি উল্লেখ করেছে, হচ্ছে এই যে ইভি, ইলেকট্রিক, তার যে গাড়ি, টেসলা গাড়ির উপরে বড় রকমের আমরা 10-12 হাজার টাকা রেয়াত পেয়ে থাকি, আমরা রিবেট পেয়ে থাকি গভর্নমেন্টের কাছ থেকে। এই গাড়ি কিনলে দাম 10,000 টাকা কমে গেল, ফলে এই গাড়ি লোকে কেনে ওই রিবেট পাওয়ার জন্য। সেই রিবেটটা আগামী বাজেটে থাকবে না, এটা 1 নম্বর। ফলে এটা সরাসরি টেসলা গাড়ির বা মাস্কের স্বার্থের উপর আঘাত আনছে। মাস্ক কিন্তু খুব শক্তভাবে লবিং করেছিল যেন রাখা হয় এই প্রভিশনটা। উনি বলছেন যে গ্যাস তেলের জন্য কিন্তু এই ব্যবস্থা আছে, আমার জন্য কেন ব্যবস্থা নেই, ইবির জন্য ব্যবস্থা অভিযোগ করছেন। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ, তার যে ফান্ডামেন্টাল প্রশ্ন হচ্ছে যে আমি যে ডোজ করলাম, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি করলাম, তার মূল লক্ষ্য ছিল খরচ কমিয়ে, বাজেটের খরচ কমিয়ে আনে। অথচ এই বাজেট যদি পাস হয়, তাহলে আমেরিকার জাতীয় ঋণ, ন্যাশনাল ডেট 2.4 বিলিয়ন থেকে 2.4 ট্রিলিয়ন থেকে 5 ট্রিলিয়ন পর্যন্ত বেড়ে যাবে নেক্সট 10 ইয়ার্স। তাহলে আমি যা করলাম ঠিক উল্টো কাজ তোমরা করছো, এটা 2 নম্বর। থার্ড আর ইমিডিয়েট কারণ হচ্ছে তিনি তার একজন প্রিয় বন্ধুকে, ন্যাসা আইজাকসন বলে এক বন্ধুকে ন্যাসার অ্যাডমিনিস্ট্রেটর পদে নিয়োগের জন্য খুব লবিং করছিলেন, হয়েও গেছিল প্রায়। শেষ মুহূর্তে রাজি হননি ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি এমন লোককে নিয়োগ দিয়েছেন যে লোকটি এলন মাস্কের বিরুদ্ধে। ফলে নাম্বার অফ কমপ্লেক্স ফ্যাক্টর কাজ করেছে, যে কাজগুলিতে তাদের মধ্যে সম্পর্কটা ভেঙে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এতে লাভ কার, ক্ষতিকার? মাস্ক এক জায়গায় বলেছে আমি আছি না, ট্রাম্প সাহেব আছেন আগামী 3.5 বছর, আমি আছি আগামী 40 বছর। উনি এই কথাগুলি বলছেন রিপাবলিকানদেরকে। তো এই কথাটা ভেঙে বলি আমরা, ট্রাম্প সাহেব তার নির্বাচন করবেন না, তাই তো? তার কোনো প্রয়োজন নেই মাস্ক সাহেবের $200 মিলিয়ন, $250 মিলিয়ন প্রয়োজন আছে? নেই তো। ফলে হি ক্যান অ্যাফোর্ড ইট। এটা 1 নম্বর। আর 2 নম্বর, কার ক্ষমতা বেশি? আগামীকাল যদি ডোনাল্ড ট্রাম্প সাহেব ঠিক করেন যে ব্যবসাটা তিনি পাচ্ছেন, মাস্ক পাচ্ছেন সরকারের কাছ থেকে, প্রায় $350 বিলিয়ন ব্যবসা, মেইনলি ফ্রম ন্যাসা এবং অন্যান্য জায়গায়, $350 বিলিয়ন ব্যবসা তার ওভারঅল স্টেট গভর্নমেন্টের সাথে, ইউএস গভর্নমেন্টের সাথে। যদি আগামীকাল দিন না করে দেন, ক্ষতিকার হবে, মাস্ক সাহেবের দিতে হবে, ট্রাম্প সাহেবের কিছু হবে না। এবং এই ক্ষতি করার ক্ষমতা কিন্তু ডোনাল্ড ট্রাম্প সাহেবের আছে। ফলে প্রকৃত বিচারে বড় ক্ষতি ইলন মাস্কের। এবং সেখানে লক্ষ্য করবে কি হচ্ছে, মাস্ক অলরেডি বলেছে, অলরেডি তিনি তার টুইট ডিলিট করা শুরু করেছেন। উনি এক জায়গায় বলেছেন না, কাজটা ঠিক হচ্ছে না। উনি বলেছিলেন যে ব্যবসা আমি করবো তোমার সাথে, আমার যে আমার যে রকেট কোম্পানি আছে, সেই কোম্পানি নাসা রকেট পাঠাবে না বলে বসছিলেন। একটু পরে তিনি বলছেন না এটা ঠিক হবে না, আমাকে বুদ্ধি দিচ্ছে, নট ওয়াইজ, আমি করবো না এটা। ওই যে বললাম না, ড্রাগসের প্রতিক্রিয়াটা কমতে শুরু করেছে। তিনি ট্রাম্পকে ফোন করেছেন, ট্রাম্প ফোন ব্যবহার করেননি, ফোন রিসিভ করেননি। ট্রাম্প মনে করছেন যে এ আমার ছেলের মতো, তাকে ভালোবাসতাম। আমি কি বলেছি ওকে? মহান জিনিয়াস বলে তাকে আমি হোয়াইট হাউসের ওনার চাবি তাকে দিয়েছি, আমি তার গাড়ি কিনে আমি হোয়াইট হাউসে রেখে দিয়েছি আমি। আর সে লোক আমাকে কি বলছে? না, বলছে অকৃতজ্ঞ। তার চেয়ে বড় কথা, এপস্টেইন, তার ধাক্কা লেগেছে কোথায়? জেফ্রি এপস্টেইন এদেশের সবচেয়ে ঘৃণিত একজন মানুষ। ঠিক আছে, একসময় আমি তাকে চিনতাম, বিখ্যাত লোক, বড় লোক, আমি বড় লোক চিনতাম। তার সঙ্গে তার কেলেঙ্কারির সঙ্গে আমাকে যুক্ত করার কোনো যুক্তি তো নেই, কোনো প্রমাণ নেই। ফলে তিনি আমাকে নোংরা অভিযোগে অভিযুক্ত করছেন, এবং এটা ডোনাল্ড ট্রাম্প সাহেব মানতে রাজি হচ্ছেন না। ফলে বটম লাইন হচ্ছে, ক্ষতি হচ্ছে ইলন মাস্কের, ট্রাম্প সাহেবের নয়। এবং যেহেতু এরা পুরো সম্পর্কটা ট্রানজাকশনাল, পুরো ব্যাপার ট্রানজাকশনাল, দে মেক ইট রিকনসাইল ওয়ান মোর টাইম। তারা আবার বদ্ধ হতেও পারে, আমি অবাক হব না। এবং ইলন মাস্কের বাবাও এই কথা বলছিলেন ইলনকে, যে আসলে প্রেসিডেন্ট এর সাথে তুমি ঝগড়া করে খুব বেশি দূর এগোতে পারবে না, এ ধরনের কথা বলছিল। মাহমুদ রেজা চৌধুরী, আমরা একটু
সময়ের কারণে বাংলাদেশ প্রসঙ্গে যেতে চাই। বাংলাদেশের এই সপ্তাহে আমরা ঈদের দিন দেখলাম যে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন এপ্রিল মাসের প্রথমার্ধে। এটি নিয়ে বিএনপির আগে থেকে দাবি ছিল ডিসেম্বর, কয়েকটি রাজনৈতিক দল এপ্রিলের কথা বলছিলেন, আবার কেউ কেউ জুনের পক্ষে ছিলেন, নানা ধরনের বিষয় ছিল। অবশেষে প্রধান উপদেষ্টা একটা রোডম্যাপ দিয়েছেন। আমাদের এই অনুষ্ঠানে আলোচকরা বলছিলেন যে প্রধান উপদেষ্টা অন্তত একটা রোডম্যাপ যদি জানিয়ে দেয়, বিএনপি হয়তো আর অ্যাগ্রেসিভ মুডে আর থাকবে না। কিন্তু তারপর আমরা দেখছি বিএনপি ক্ষুব্ধ, হতাশ, নানা ধরনের কথা বলছে এবং নির্বাচনের এই বিষয়টিতে তারা খুশি হতে পারছে না। তারা ডিসেম্বরেই লাগবে, তাদের ডিসেম্বর ছাড়া অন্য কোনো সময় নির্বাচন হলে তাদের কি মহা ক্ষতি হবে সেটি নিয়ে সংশয়ের জায়গাটা আছে। তারা বলছে যে বিলম্বিত করে ফেলা হবে, অর্থাৎ ডিসেম্বরের পরে গেলে এই নির্বাচন নাও হতে পারে, এই ধরনের আশঙ্কা তারা জানাচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে ডিসেম্বরে না হলে দেশের আসলে বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে? না, ব্যক্তিগতভাবে আমি তা মনে করি না। কারণ নির্বাচন ইস্যুটা যদি আপনি লক্ষ্য করেন, তাহলে আপনি দেখবেন যে নির্বাচনকে এখন যারা বিলম্ব করাতে চাচ্ছে তাদেরও ক্ষমতার উদ্দেশ্য হচ্ছে একমাত্র ক্ষমতায় যাওয়া, আর যারা এটাকে তড়িঘড়ি করে চাচ্ছেন তাদেরও উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া। মূল বিষয়টা কিন্তু ক্ষমতা কে নিবে। বিএনপি মনে করছে এটা যদি আরো বেশি দিন হয় তাহলে অন্যান্য পার্টি যেগুলো আছে সেগুলো যদি একটু বেশি ক্ষমতাবান হয়ে যায়, জামাতের পক্ষে যদি কিছু লোক চলে যায় বা এনসিপির পক্ষে যদি কিছু লোক চলে যায়, তাহলে তারা একটা নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা হয়তো বা সংসদে পাবে না। তাদের সেই ভয় কাজ করছে এবং তার মধ্যে অন্যান্য জিনিস তো আছে। কারণ বাংলাদেশের হাসান ভাই আমার চাইতে বেশি বলে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আমি 53 বছর বলবো, আমি কোথাও কখনো দেখি নাই, আমার কাছে কোনো দৃষ্টান্ত নাই, কোনো ইতিহাস নাই, কোনো পড়া নাই, কোনো দেখা নাই যে এরা কখনো, সেই রাজনৈতিক দল কখনো আসলে বাংলাদেশের স্বাধীনতার যে মূল উদ্দেশ্য ছিল তার পক্ষে কাজ করেছে, অথবা তারা জনগণের উদ্দেশ্যে কাজ করছে। তারা সবসময় দলের উদ্দেশ্যে কাজ করছে, ব্যক্তির উদ্দেশ্যে কাজ করেছে, নেতার উদ্দেশ্যে কাজ করছে, নেত্রীর উদ্দেশ্যে কাজ করেছে, কিন্তু তারা কখনো দেশের উদ্দেশ্যে কাজ করে নাই। অতএব এই জিনিসটা কিন্তু এখনো কিন্তু মানে অবসান হয়েছে তা না। কিন্তু বর্তমান সরকার যেটা আসে তাদের কিন্তু অনেকগুলো কাজ আছে, যার জন্য বর্তমান সরকার যখন প্রথম আসে তখন আমিও কিছুটা আশাবাদী ছিলাম যে হয়তো বা কিছু একটা পরিবর্তন হবে। আমার হয়তো মনে হয়েছিল যে ইনুস সাহেব হয়তো সিঙ্গাপুরে লি কুয়ানের মতো একজন সংস্কারক হবেন, এটা আমার একটা ধারণা ছিল, কিন্তু ধারণাগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। আমার মনে হচ্ছে ওনার হয়তো নিজস্ব কিছু এজেন্ডা থাকতেও পারে, ইলেকশন উনি বিলম্ব করতেও পারেন। ইলেকশনকে আপনি আগে দিলেও যা রেজাল্টটা হবে, ইলেকশন আজ 6 মাস পর দিলে রেজাল্ট কিন্তু একই হবে। সেই একই মুখ দেখবেন ভিন্ন রূপে, হয়তো একই স্বৈর শাসন দেখবেন, একই গণতন্ত্রহীনতা দেখবেন, একই মানবতাহীনতা দেখবেন, একই দুর্নীতি আমরা দেখব, যদি সেটা 6 মাস আগে হোক বা 6 মাস পরে। তবে আপনার প্রশ্নের সরাসরি উত্তর আমি মনে করি না যে এই ইলেকশনটা এপ্রিলে হোক কিংবা অগাস্টে হোক কিংবা ডিসেম্বরে হোক তাতে কোনো জনগণের কোনো মুখ্য কোনো ইতিবাচক কিছু হবে। এর জন্য আমার একটা কথা মনে পড়ছে, এটা অনেক জায়গায় আমি বলি, আমি লিখেছিও, যে নেলসন ম্যান্ডেলা উনি একবার বাংলাদেশে গিয়েছিলেন আই থিঙ্ক 1997-এ। এখন ওখানে আপনার রাষ্ট্রীয় ভোজসভায় উনি বলেছিলেন যে আমরা দুই পক্ষ যদি কখনো কোনো বিষয় নিয়ে, দেশের রাজনীতি বিষয় নিয়ে, অর্থনীতি বিষয় নিয়ে আলোচনায় বসি, তখন আমাদের মূল লক্ষ্য থাকে আমি জিতলাম না আমার প্রতিপক্ষ জিতলো তা না, আমাদের মূল লক্ষ্য থাকে জনগণ আমাদের আলোচনায় কোনো উপকার পেল কিনা বা উপকৃত হলো কিনা বা ইতিবাচক কিছু ঘটনা জনগণের জন্য হইল কিনা। কিন্তু আমাদের রাজনীতিতে সেই জিনিসটা নাই। আমাদের রাজনীতি যেটা আছে দলাদলি, কারাকারি, মারামারি, বিলাই যেমন আপনার তার আঙুল দিয়ে খামচে খামচে করে, সেটাই আমরা করছি, 53 বছর ধরেই করছি। আমি গুণগত কোনো পরিবর্তন আমি রাজনীতিতে দেখছি না, এটা আমার ব্যক্তিগত অভিমত। ধন্যবাদ। জি, হাসান ফেরদৌস, আপনার কাছে এই বিষয়টি জানতে চাই, সেটি হলো যে বারবার আলোচনায় পরোক্ষভাবে উঠে আসছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যা করতে পারতেন কিংবা তার উপর যে আস্থাটা ছিল সেই আস্থার ধারে কাছে তিনি যেতে পারেননি। কেউ কেউ বলছে তিনি তার ব্যক্তিগত এজেন্ডা কিংবা তাকে কোনো এজেন্ডার জন্যই বসানো হয়েছিল, বিশেষ করে মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে নানা বিষয়, যেটি জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি খুব একটা উল্লেখ করার দরকার ছিল না, যে করিডোর কিংবা বন্দরের বিষয়টি, তিনি সেটিও কিন্তু উল্লেখ করছেন। এমন কোনো আশঙ্কা কি আপনার কাছে হয় যে তিনি আসলে অন্য কারো এজেন্ডা বাস্তবায়ন করছেন? না, আমার তা মনে হয় না। উনি তার নিজস্ব এজেন্ডাই বাস্তবায়ন করছেন। আমি যার সাথে একমত এবং একমত না। একমত কোথায়? যে আমাদের রাজনীতিবিদদের চরিত্র বদলাবে না। আমাদের আশা কিন্তু অন্য, আমাদের আশা একটা পরিবর্তিত বাংলাদেশ হবে। কিন্তু যে বাংলাদেশকে আমরা চিনি, 53 বছর ধরে যা চেনে আমি চিনি, তা হচ্ছে যে এরা যেই লাউ সেই কদু, যে আওয়ামী লীগ সেই বিএনপি, এটা আমরা ধরে নিচ্ছি আমরা। কিন্তু এইটাও বলি আমি
একটা বড় বদল কিন্তু বাংলাদেশে ঘটে গেছে গত জুলাই আগস্টে। একটা গুণগত পরিবর্তন ঘটেছে বা ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন যারা রাজনৈতিক কেন্দ্রে আছেন, মঞ্চে আছেন, নতুন শক্তি যুক্ত হয়েছে ছাত্ররা, যে ছাত্ররা নতুন ভিশন প্রেজেন্ট করেছেন। আনফর্চুনেটলি ছাত্ররাও প্রমাণ করতে পারেনি যে তারা প্রফেশনাল রাজনীতিবিদ থেকে ভিন্ন। তারাও সেই ক্ষমতার পেছনে ছুটছেন, তারাও অর্থের পেছনে ছুটছেন, তারাও ক্ষমতার অপব্যবহার করছেন। ফলে যে বললাম পরিবর্তন হবে কিনা সন্দেহ যাচ্ছে। তুমি বলছি ইউনূস সম্বন্ধে বলছি আমি, আমাদের আশা কি ছিল? এ লোকটি সারা বিশ্বে আমাদের সম্মানিত করেছেন। তাকে ডেকে আনার কারণটা কি? যে তিনি নিরপেক্ষ লোক, তিনি কোনো দলের নন, আওয়ামী লীগ নন, বিএনপি নন, কোন জামাত নন, এই তো সে কারণেই সবার কাছে তিনি গ্রহণযোগ্য। কিন্তু তার ব্যবহারটা কি দেখলাম আমরা? যে মুহূর্তে তিনি ক্ষমতা পেলেন, তিনি নিজের জন্য করা শুরু করলেন। দেখো তার ক্যাবিনেট হয় চট্টগ্রামের নয় বিএনপির, নিজের লোককে নিজের স্বাস্থ্য সচিব ডাক্তারকে তিনি মন্ত্রী বানিয়েছেন, আত্মীয়কে মন্ত্রী বানিয়েছেন, অযোগ্য লোক অসুস্থ একজন মহিলাকে তিনি স্বাস্থ্যমন্ত্রী করেছেন তার নিকট আস্থাভাজন ব্যক্তিগত যোগ্যতার কারণে নয়, তার ব্যক্তিগত পরিচিতির কারণে। এই সমস্ত কারণে তার ব্যাপারে আমাদের অনাস্থা জেগেছে এবং অনাস্থাটা খুব জেনুইন, খুবই জেনুইন। তবে এও ঠিক যে এই মুহূর্তে ডক্টর ইউনূস ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই। তিনি ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হতে পারে, এমন একটা ভয় আছে। এবং সেই কারণেই খুব জরুরি হচ্ছে ইউনূস সাহেবের হাতকে শক্ত করা। শেষ কথা বলি আমি নির্বাচনের তারিখ নিয়ে। অধ্যাপক ইউনূস কি বলেছেন? নির্বাচন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। তিনি মোটামুটি তার সেই সিদ্ধান্ত কিন্তু রাখলেন। তিনি ডিসেম্বরে নির্বাচন করতে পারতেন না। কেন? কারণ তার অধীনস্থ সেনাপ্রধান তাকে নির্দেশ দিয়েছে ডিসেম্বর মধ্যে নির্বাচন করতে হবে। তার মানে তার অধীনস্থ কর্মচারীর নির্দেশ তিনি মেনে নিতে বাধ্য হতেন, সেটা তার জন্য গ্রহণযোগ্য হতো না। এটা একটা। 2 নম্বর সবচেয়ে বড় যে কারণ ডিসেম্বর পসিবল না, আমরা রেডি না। এই সরকারের দায়িত্ব কি? উনি বারবার বলেছেন এবং আমি রিপিট করছি, 3টা দায়িত্ব। 1, সংস্কার। সংস্কারের তো আমরা ABC শেষ করিনি, আমরা জিতে কখন পৌঁছবো? সংস্কার কাজ মাত্র শুরু হয়েছে। সংস্কার একটা প্রক্রিয়া বা প্রসেস, এটা কোনো ইভেন্ট না যে একদিনে করে ফেললাম হয়ে গেল। ইট টেকস টাইম। 1 নম্বর। 2 নম্বর বিচার। বিচার মাত্র শুরু হয়েছে। যদি আমরা বিচার কাজটা খুব তড়িঘড়ি করে করি, এই বিচার নিয়ে কিন্তু আমাদের অনাস্থা জাগবে, দেশের ভেতরে দেশের বাইরে। ফলে বিচার প্রক্রিয়াটা যথাযথ হতে হবে, যার জন্য প্রয়োজন সময়। 2, 3 নির্বাচন। নির্বাচনটা কবে করব আমরা? যখন নির্বাচন কমিশন রেডি। প্রশ্ন, কমিশন কি রেডি? তারা কি তফসিল তৈরি করেছে? তারা কি নতুন নির্বাচনী এলাকা নির্ধারণ করেছে? তারা কি তার তালিকা হালনাগাদ করেছে? করেনি তো। ইট টেকস টাইম এগেন। তারপর প্রশ্ন হচ্ছে আবহাওয়া নিয়ে এবং রমজান নিয়ে। যে কারণে তর্কটা উঠছে যে জামাত বলেছিল যে রমজানের পরে নির্বাচনটা হোক, এবং ইউনূস সাহেব তা মেনে নিয়েছেন বলে মনে হচ্ছে। সেই কারণে মনে হচ্ছে তার সঙ্গে জামাতের একটা গোপন আতা বোধ করি আছে। না হতে পারে, আবার হতেও পারে। কিন্তু প্র্যাকটিক্যাল কোনটা? ঠিকই তো। আমি তৈরি নই জানুয়ারিতে, আমি তৈরি নই ফেব্রুয়ারিতে, আমি কখন করবো? ফেব্রুয়ারিতে ঈদ, বলে আমাকে মার্চ এপ্রিলে নির্বাচন করতেই হবে। এটা একটা। এখন বিএনপি যেটা বলছে যে আমি কিভাবে রমজানের মাসে ক্যাম্পেইন করবো। ইন্টারেস্টিং, আমাকে এক বিএনপি নেতা এমন মন্তব্য করেছেন যে ফেব্রুয়ারি মাসে রমজানের মাস, এ মাসে মিথ্যা কথা বলবো কি করে? রোজা রেখে কি করে মিথ্যা কথা বলবো? ক্যাম্পেইন করলে মিথ্যা কথা বলতে হবে। তাই বললাম, ভাই একটা কাজ করেন, আপনারা বরং বলেন যে এই মাসে আমরা মিথ্যা বলবো না। আপনারা যদি কাজটা দায়িত্বটা নেন, তাহলে কিন্তু আমরা একটা ভালো জায়গায় পৌঁছি আমরা। ফলে এই প্র্যাকটিক্যাল প্রবলেমটা আমি মেনে নিচ্ছি আমি, কিন্তু অ্যাভয়েড করা ইম্পসিবল নয়। অ্যাভয়েড করে, বর্ষা সামনে আসছে, ঝড় সামনে আসছে, কত রকম কারণ থাকতে পারে। এই নির্বাচন আরো পেছাতে পারে। আমার মনে হয় যে আমি রেজার সাথে একমত হয়ে বলছি যে এমন কোন মহাভারত অশুদ্ধ হবে না যদি নির্বাচন ডিসেম্বরে না হয়, 3 মাস পরে এপ্রিলে হয়। লেটস ডু ইট এন্ড গেট ডান উইথ ইট। একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি উপস্থাপন করছেন যে প্রধান উপদেষ্টার সেনাপ্রধান তাকে নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে। এখন তো আসলে সেনাপ্রধানের এই কথা থাকছে না, অর্থাৎ প্রধান উপদেষ্টা সেটি মানছেন না। এমনিতে আমরা এক ধরনের স্নায়ুযুদ্ধ কিংবা শীতল একটা যুদ্ধ তাদের মধ্যে দেখি, আবার বিএনপি এবং সেনাপ্রধান একই সুরে কথা বলতে দেখি। এই জায়গা থেকে সেনাবাহিনীর যে সার্বিক সহযোগিতা এই অন্তর্বর্তীকালীন সরকার পাচ্ছে, সেটি ব্যাহত হওয়ার কোনো আশঙ্কা করছেন কি?
আমি মনে করি যে এই রোড ম্যাপ দেওয়ার পরে যে আশঙ্কা ছিল, যেই আশঙ্কার বাতাবরণ তৈরি হয়েছিল, তা অনেকটা সরে গেছে। 7 দিন আগে আমরা কি বলছিলাম, সামরিক বাহিনী ক্ষমতা নিয়ে নিল, ফেসবুকে কি বলো, গেম ওভার, ইউনূস সাহেব বিদায় নিচ্ছে। সেই বিপদটা কেটে গেছে, সেই আশঙ্কাটা কেটে গেছে। আর আমি যেটা বললাম তা হচ্ছে যে একজন সরকারি কর্মচারী হয়ে, আমার অধীনস্থ কর্মচারী হয়ে তিনি আমাকে নির্দেশ দেবেন, আমি তা মেনে নেব, এটা হতে পারে না। মেনে নিলে আমরা বলতাম, ওই দেখো আর্মি চিফ বলেছেন, তো সেটা মেনে নিয়ে করলেন। আমি মনে করি ঠিক করেছেন। আর্মি চিফকে তিনি বুঝিয়ে বললেন যে তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় থাকি। জি, মোহাম্মদ রেজা চৌধুরী, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, নির্বাচনে অনেকগুলো পক্ষ কাজ করতে হয় এবং যেটি হাসান ফেরদৌস বলছিলেন যে ডিসেম্বরে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত, কিংবা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এমনকি এপ্রিলেও যে পুরো প্রস্তুত থাকবে এটি তো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাহলে যদি একটি দল ক্ষমতায় যাবে, সেটি কি মূল লক্ষ্য হওয়া উচিত, নাকি আসলে নির্বাচনটা এমন একটা নির্বাচন হওয়া উচিত যে নির্বাচনটা আসলে প্রধান উপদেষ্টা যেটি বলছিলেন যে ইতিহাসে স্মরণীয় একটা নির্বাচন হয়ে থাকবে, সেইরকম পথে আসলে এগোনো উচিত, একটু সময় নিয়ে হলেও? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের আগামী নির্বাচনে একটা গুণগত দৃশ্য আমরা দেখতে চাই, যেটা পরিবর্তন দেখতে চাই, যেটা প্রফেসর ইউনূস সাহেব বলেছেন যে এমন একটা নির্বাচন উনি করবেন যে নির্বাচনটা দৃষ্টান্তমূলক নির্বাচন হবে ইতিহাসে। ইতিহাসে হবে কিনা আমি জানি না, কিন্তু কারণ ইতিহাস তো আরো ভীষণ ব্যাপার স্যাপার, দীর্ঘ সময়ের ব্যাপার। তবে আপাতত যদি সেটা হয় তাহলে সেটা আমাদের জন্য একটা গুণগত পরিবর্তনের দিকে, যেটা হাসান ভাই একটু আগে বলেছিলেন যে জুলাইয়ে একটা গুণগত পরিবর্তনের একটা ঢেউ শুরু হয়ে গেছে। এটার ফলাফল দেখতে হয়তো আমাদের আরো অনেক সময় লাগবে। এটা তো সুনামির মতো না যে আপনি একবারে কয়েক ঘন্টায় ফলাফল দেখতে পেলেন। সংস্কারগুলো একইভাবে হতে সময় লাগে। একটা রাষ্ট্রের সংস্কার বা একটা রাষ্ট্রের পরিবর্তন 2 মাস, 1 বছর, 2 বছর হতে পারে, কিন্তু একটা সমাজের সংস্কার হতে 100 বছরও লেগে যায়। তো আমি মনে করি যে যদি নির্বাচনটা যদি একটু সময় নিয়ে করা হয় এবং একটা প্রস্তুতি নিয়ে করা হয়, লক্ষ্য যেন না থাকে কোন দল সেখানে ক্ষমতায় যাবে, লক্ষ্য থাকে যেন সেই নির্বাচনে আসলেও জনগণ যেন ক্ষমতায় যেতে পারে, জনগণের যেন জয় হয়, জনগণের যেন পরিবর্তন দেখবার একটা সৌভাগ্য সৃষ্টি হয়, যেটা 53 বছর আমরা দেখতে পারি নাই। সেটা দেখার যে আগামীতে হলেই হয়ে যাবে তা বলি না, কিন্তু দেখার জন্য একটা সম্ভাবনা সৃষ্টি হয়। তাহলে নির্বাচনটা আপনি যদি মনে করেন বা সরকার যদি মনে করে এবং ইউনূস সাহেব যদি মনে করেন যে 6 মাস পরিবর্তন বা 6 মাস পরে আমি দেই, তাতে কোনো আপত্তি হয় না। এটা যেটা পলিটিক্যাল রেটরিক, চিল্লাচিল্লি হবে, বিএনপি চিল্লাবে, অন্যান্য কেউ ফেসবুকে আপনার গরম করে ফেলবে নানান কথা, কিন্তু সেই কথাগুলোর বা চিল্লাচিল্লির সারবত্তাটা কি আপনাকে দেখতে হবে। আমি নির্বাচনটা চাচ্ছি কিসের জন্য? দেশের মালিক যদি সত্যিকারের ভাবে জনগণ হয়, আমরা যদি সেটা বিশ্বাস করি, জনগণের প্রতি যদি আস্থা থাকে, তাহলে কিন্তু আমাদের নির্বাচনে কিভাবে গেলাম, কত তাড়াতাড়ি গেলাম কিছু হবে না। আমাদের হবে আমাদের নিজেদেরকে গঠন করা, নিজেদেরকে জনগণের সামনে দৃষ্টান্ত তোলার। আমরা ধরেন বিএনপি যদি মনে করে যে আমি আগামীতে নির্বাচনে জিতবো, বিএনপি এটা তাদের কথাবার্তা, আচার আচরণে প্রমাণ করতে হবে যে সেই বিএনপি যেটা ছিল আগে, সেই বিএনপি এখন নাই। ডেফিনেটলি তাদের মৌলিক কিছু পরিবর্তন, কিন্তু এখনো দুঃখজনক ভাবে আমি বিএনপিরই বলবো এই কারণে যে তাদের কথায় বেশি শোনা যায়, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কথাবার্তার স্টাইল এবং তাদের ভাষা ভঙ্গি অত্যন্ত নিম্নমানের। তাদের মধ্যে আমি কোনো পরিবর্তন দেখি নাই, যা ছিল তাই। অর্থাৎ আওয়ামী লীগের সাথে বিএনপি, হাসান ভাইয়ের সাথে একমত, কোনো পরিবর্তন নাই, মুদ্রার এই পিতার উপি। কিন্তু আমি যদি সেটাই দেখতে চাই, একটা নতুন বিএনপি কে দেখবো ক্ষমতায়, যারা আওয়ামী লীগের বি টিম হবে, সেই নির্বাচন হওয়ার তো কোনো মানে নেই। কিন্তু তবু জনগণই হচ্ছে আসল শক্তি। তারা যদি রায়ে আপনার নির্বাচনে যদি বিএনপি কে আনে, তার জন্য কতগুলো মানে প্রাথমিক স্তর ঠিক করতে হবে যে আমাদের নির্বাচন কমিশন কি ঠিক আছে কিনা, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিগুলো ঠিক আছে কিনা, এবং রাজনৈতিক দলগুলো যেগুলো অংশগ্রহণ করছে তাদের মৌলিক কিছু কিছু পরিবর্তনে তারা সচেতন কিনা। এগুলো যদি ঠিক করা যায়, তাহলে আপনি নির্বাচন দেন, যে জনগণ যাকে দিবে সে নির্বাচনে আপনার বিজয়ী হয়ে আসবে, তখন আপত্তি নাই। কিন্তু কিছু কিছু ব্যাপারে একেবারে সরকারের একটা সুনির্দিষ্ট লাইন থাকা দরকার, নীতিগত লাইন, আপনার বৈশিষ্ট্যগত পরিবর্তন যেন ঘটে সেই নির্বাচনে। আর যদি তা না হয়, শুধু আপনার অঙ্ক দিয়ে এতজন জনগণ আপনাকে ভোট দিয়ে, অনেক সময় আমরা বলি না জনগণের রায় আমরা নির্বাচিত হচ্ছে, যখন আমি বলি জনগণের, জেনারেলাইজ করে ফেলি, জনগণ বলতে আমি কি বুঝি? যদি মনে করি আমার দেশের 18 কোটি জনগণের রায়, তা তো না। কারণ জনগণের একটা অংশ আপনাকে ভোট দিচ্ছে, আরেকটা অংশ যারা দেয় নাই আপনাকে, তারা কি জনগণ না? তারাও তো জনগণ।
অতএব আমি যখন বলবো জনগণের রায়, তখন আমাকে চিন্তা করতে হবে এই জনগণ কার জনগণ, এই আমরা কোন আমরা, এই দেশ আমরা কোন দেশের কথা বলছি। আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের স্বকীয়তা, আমাদের জাতীয়তাবোধ, দেশপ্রেম যদি আসে তাহলে পরিবর্তন ঘটে, অন্যথায় যা দেখেছেন গত 50 বছরে আবার নতুন করে দেখতে হবে, কি আমাদের দুর্ভাগ্য। ধন্যবাদ। তবে আমাদের সময় আসলে শেষ হয়ে গেছে। তবে আমরা একটা প্রত্যাশার জায়গা, 90-এর গণঅভ্যুত্থান পরবর্তী বিএনপি ক্ষমতায় আসা কিংবা তারপর 96-তে আওয়ামী লীগ ক্ষমতা আসা, তারা 2001-এর বিএনপির চেয়ে একটু ভালো ছিল, 2009-এর আওয়ামী লীগের চেয়ে অনেক বেশি ভালো ছিল 1996-র। কারণ একটি 90-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা সরকার যখন হয়, সেটি কোথাও না কোথাও একটা জবাবদিহিতার জায়গা থাকে। আমরাও আশা করতে পারি, যেটি হাসান ফেরদৌসও বলছিলেন যে 5 আগস্টে একটা বিকল্প শক্তি তৈরি হয়ে গেছে, অর্থাৎ ছাত্রদের কথা তিনি বলছিলেন। নতুন যে সরকার আসবে, প্রত্যাশা জায়গাটা আসলে আমরা রাখতে পারি যে সেটি হয়তো জবাবদিহিমূলক একটি সরকার হবে। দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে হাসান ফেরদৌস এবং মাহমুদ রেজা চৌধুরী, আপনাদের দুজনকে আপনাদের মূল্যবান মতামত এবং সময়ের জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দেখা হবে আগামী রোববার রাত 10টায় 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।